আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বন্দি খাঁচার পাখি এই গল্পের 34তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর সবার কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। সাফার কিছু বলার বাবা আশা হারিয়ে ফেল। চন্দ্রার ইচ্ছেটা খুব সাধারণ হলেও চন্দ্রার জীবনটা সাধারণ ছিল না। অনেক কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছে ওর জীবন, তা না বোঝার আর অবকাশ নেই। অতীতে না পাওয়া বেদনা হয়তো বেশি, পাওয়ার চেয়ে হারানোর সংখ্যা হয়তো অগণিত। তাই তো এ মেয়ে স্বপ্ন দেখতে ভয় পায়, যেখানে ওর বয়সী এখন স্বপ্ন দেখায়। গাড়ি আবার চলতে শুরু হলো। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে সন্ধ্যার তারায় আকাশে ভরা। ক্লান্ত চন্দ্রাস গাড়ির দরজায় আয়নায় মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে। সাফার চন্দ্রার পাশেই বসা ছিল। গাড়ির আয়নায় চন্দ্রার মাথাটা বারবার বাড়ি খেতে দেখে সাফার এক হাতে চন্দ্রার কোমর জড়িয়ে নিজের কাছেই টেনে চন্দ্রা মাথাটা নিজের বুকে রাখল। আরাম পেয়ে চন্দ্রা অজান্তেই সাফারের বুকেই ঘুমিয়ে থাকলো। সাফারও পরম যত্নে চন্দ্রাকে নিজের সাথে মিশিয়ে নিল। আবার সে চন্দ্রার কপালে একটা চুমুও দিয়ে দিল। পরম শান্তি লাগছে ওর, কেন জানানি, তবে মেয়েটি সংস্পর্শে ওকে খুব সুখ দেয়। মনে প্রশান্তি বয়ে আনে এতটুকু জানে, নিজের এই সুখের হলেও চন্দ্রাকে নিজের কাছে ধরে রাখতে হবে। আর চোখে নিশান্ত গাড়ির মিরর দিয়ে সব দেখতে পায়। ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বের হয়েও। সত্য বলতে সবাই ভালোবাসার কাঙা। কেউ সহজে পেয়ে যায়, কেউ পেয়েও সব অবহেলায় হারিয়ে ফেলে। কারো ভালোবাসা পূর্ণ হলো, কারো হৃদয় শূন্যতা ভর করে। চন্দ্রার জীবনে প্রেমিক পুরুষের অভাব ছিল না, অভাব ছিল ভালোবাসার অবদ্ধ করে রাখার মতো একজন সুপুরুষের। ঘুম ভাঙলে চন্দ্রার নিজেকে বিছানায় আবিষ্কার করে লাফ দিয়ে উঠে বসেও চোখ বুলিয়ে অপরিচিত জায়গা দেখতে পেয়ে ভয় পেতে নিলে পাশে বসা অর্পিতাকে দেখে কিছুটা শান্ত হয়ে যায়। স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কয়টা বাজে আপু, আর সবাই কোথায়? অর্পিতা বলল, রাত অনেক চন্দ্রা, সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। জার্নি করে সবাই ক্লান্ত, তুমি উঠে ডিনারটা করে নাও। চন্দ্রা বিছানা ছেড়ে উঠতে নিয়ে কিছু একটা মনে পড়তেই অর্পিতাকে জিজ্ঞেস করে, আমি এখানে আসলাম কি করে আপু? আমার মনে আছে আমি গাড়িতেই ঘুমিয়েছিলাম। অর্পিতা মুচকি এসে বলল, ভাইয়া নিয়ে এসেছে তোমায় কোলে করে। চন্দ্রার চোখগুলো ফুটবলের মতো বড় হয়ে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না ওকে কেউ কোলে করে গাড়ি থেকে নামিয়ে এখানে নিয়ে এসেছে, অথচ ওর কোনো খবরই ছিল না। এত ঘুম কিভাবে জেঁকে ধরলো ওকে? কি লজ্জার ব্যাপার। চন্দ্রাকে চিন্তিত দেখে অর্পিতাও পাশে এসে বসল। চন্দ্রার হাতটি দৌড়ে বলল, চন্দ্রা, আমি জানি ভাই তোমাকে পছন্দ করে। শুধু পছন্দ বললেও ভুল হবে, বলতে পারো ভালোবাসে। হৃদের জন্মদিনেই বুঝতে পেরেছিলাম আমি সব, কিন্তু ভাইয়া সম্পর্কে আমি তোমাকে কিচ্ছু অবগত করতে চাইনি। মনে দিয়ে শুনো, ভাই একটু রাগী, একটু না বলতে পারো অনেক বেশি। রাগ উঠলে ভাই মাঝে মাঝে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে খুব অশ্লীল ভাষায় গালাগাল করে, এমনকি হাতও তুলতে সময় নেয় না। তাই তোমাকে ভাইয়ের রাগ হতে সাবধান করছি। দোষ করলে ভাই কিন্তু কাউকেই ছাড়ে না, এমনকি আমরাও যখন ভুল করেছি আমাদের কপালেও ভাইয়ের মার জুটেছিল। একবার তো ফায়াজকে যে উত্তপ্ত মার দিয়েছে, বেচারা 1 সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারে। অবশ্যই দোষটা ফায়াজেরই ছিল। তুমি হয়তো ভাই সম্পর্কে তেমন কিচ্ছুই জানো না, তাই তোমাকে বলছি, ভাইয়ের পছন্দ না এমন কিছু করে নিজের বিপদকে ডেকে এনো না।
চন্দ্রা বলল, কিন্তু আপু তুমি আমাকে এসব কেন বলছো? সে কেমন কি করে তা জানতে আমি মোটেও আগ্রহী নই। তাছাড়া তোমার ভাই ভালোবাসলেও আমি বাসি না তাকে। আমার জীবনে তার কোনো জায়গা নেই। আমি এখানে আসার আগেই দাদুকে বলে এসেছি, এখন থেকে যাওয়ার পর আমি হোস্টেলে চলে যাব। ওনার সামনে না থাকলে আমার প্রতি ওনার মোহটা এমনিই কেটে যাবে। দেখো। অর্পিতা মুচকে হাসলো। চন্দ্রার অবুঝতায় কারণ চন্দ্রা এখনো ঠিক মতো চিনেই না সাফার মির্জাকে। সাফার যখন নিজের জীবনের সাথে চন্দ্রাকে জড়িয়েছে, তখন চন্দ্রা চাওয়া না চাওয়াতে কিচ্ছুই আসে যায় না। চন্দ্রা আর নিজে না আসলেও চন্দ্রাকে বাধ্য করবে, এতটা বাধ্য যে চন্দ্রা নিজেই ধরা দেবে সাফার মির্জার জালে। নিজের ভাইকে খুব ভালো করে চেনেও। নিজের পছন্দের জিনিস নিজের না করে শান্ত হবে না, সেটা সোজাভাবে না হোক বা বাঁকাভাবে। গ্রামের শীতের সকাল মানেই চারিদিকে পিঠার গ্রাম যুগ যুগ ধরে চলে আসছে। গ্রামের শীতের পিঠার আয়োজন শহরের মানুষ আজকাল পিঠাকে তা তো দিন দিন ভুলেই যাচ্ছে। মানুষগুলো মানুষ থেকে যেন যান্ত্রিকে পরিণত হয়ে যাচ্ছে দিনকে দিন। খাবার টেবিলে আজ পিঠার মেলা বসেছে। সাফার নিশান্তের ভাবমূর্তি তেমন কোনো প্রতিক্রিয়া না দেখে গেলেও অব্র ভীষণ খুশি। এত পিঠা কেবল পিঠা উৎসবেই দেখতে পাই, তাছাড়া তো চোখে দেখাই যায় না। শহর অঞ্চলের সবার প্লেটে চন্দ্রা পিঠা দিয়ে বসল। রিদেমা পাশে। অব্র মুখে পিঠা পড়তেই চোখ দুটো বন্ধ করে পিঠার স্বাদ নিতে নিতে বলল, ওয়াও সো গুড, কে বানিয়েছে এত সব? নিতুল আরো কিছু পিঠা টেবিলে রেখে, চন্দ্রা বানিয়েছে ভাইয়া, ওর পিঠার হাত ধরল। স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। রিয়েলি চন্দ্রা, নিতুন কিন্তু সত্য বলেছে। চন্দ্রা আরো পিঠা অপরের প্লেটে তুলে দিয়ে, ভাইয়া নিতুন খুব বাড়িয়ে বলছে, আমি একা করিনি, সবাই মিলেই করেছি। অপর বলল, তবে যাই বলো না চন্দ্রা, ইটস রিয়েলি গুড। বিশ্বাস না হলে সাফারকে জিজ্ঞেস করো। চন্দ্রা অপরের কথা শুনে আর চোখে একবার সাফারের দিকে তাকালো। কিন্তু এ লোকের বাপখানি এমন যে এখানে কি চলছে আই ডোন্ট কেয়ার। খেতে দিয়েছে খাচ্ছে, কে বানিয়েছে কেন বানিয়েছে তাতে বাপের কি। অহংকারী লোক একজন। তোর মুখ থেকে তারিফ শোনার জন্য আমার বইয়ে গিয়েছে। কথাগুলো চন্দ্রা মনে মনে ভাবতেই বিরক্ত। সাফার লোকটি চন্দ্রার নিকট তিতা করলার মতো, তাই তার প্রশংসা করা না করায় চন্দ্রার কিচ্ছুই আসে যায় না। সকাল ধরে আমির মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। বিয়েবাড়ি বলে কথা, সকাল হতেই অনেক মানুষের ভিড় জমেছে। বাড়ির আঙিনায় সবকিছু সামলাতে গিয়ে কিছুটা হিমশিম খেতে চন্দ্রা আর অর্পিতা যেন সামলিয়ে নিচ্ছে অনেকটা। চন্দ্রা এসবে অভ্যস্ত, তাই চন্দ্রার কাছে আশা করাই যায়, কিন্তু অর্পিতা যে এত সহজে এত তাড়াতাড়ি এই পরিবেশে নিজেকে মানিয়ে নেবে তা কল্পনাতীত। আমিনের কাছে মেয়েটিকে যত দেখে ততই অবাক হয়। আমি একটা বাজে ধারণা মনে পুষে রেখেছিল আমির অর্পিতার সম্পর্কে। বড়লোকের মেয়ে ভালোবাসা কি, দায়িত্ব কি বুঝবে কি করে, যেখানে তাদের এক হুকুমে চাকর বাকর হাজির হয়ে যায়। কিন্তু আজকের অর্পিতাকে দেখে আমিরের সব ভুলগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল। কাজের মাঝেই বারবার আমিরের বেহায়া চোখগুলো কেন জানি অর্পিতার মধ্যে স্থির হয়ে যাচ্ছে। কবরের ওড়না পেঁচিয়ে চুলগুলো কোনো রকম হাত খোপা করে। এই নারীকে দেখে আজ কেমন গিন্নি গিন্নি ভাব আসছে। সকাল থেকে বাড়ির প্রতিটি কাজ নিজ আগ্রহের সাথে করে যাচ্ছে। নিতুলকে একটা কাজও করতে দেন, দেখলে হয়তো কেউ বলতেই পারবে না এই মেয়ে ঢাকা কতটা বিলাসিতার জীবনযাপন করে আসছে। ব্ল্যাক শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট পরিহিত এই যুবকের শার্টের উপরে দুটো বোতাম খোলা, আর এই খোলা বোতামের ফাঁক দিয়ে যুবকের ফর্সা বুকটি উঁকি মারছে। সিঁড়ি দিয়ে নামার সময় অতিথিদের মধ্যে আসা অনেক যুবতী চোখ দিয়ে আটকে গেল সেই যুবক সাফারের উপর। সবাই যেন কেমন ঘোরের মধ্যে চলে গেল। এজন্য আসমান থেকে নেমে আসা কোনো দেবদূত। এত সুন্দর আর সুদর্শন ছেলে হয়তো এরা কখনো দেখেছে বলে মনেই হয় না। কিছু কিছু মেয়ে তো চোখ দিয়ে পারে না গিলেই খাচ্ছে সাফারকে, কিন্তু সাফারের আপাতত সেদিকে কোনো নজর নেই।
শার্টের হাতা ফোল্ড করতে করতে চারপাশ একবার চোখ বুলিয়ে নিল, কিন্তু না, ওর কাঙ্ক্ষিত মানুষটির কোনো খোঁজ নেই। হাতে রিচ গড়ির একবার সময় দেখে চিরুনি অভিযানে নামল ওর মানুষটিকে খুঁজতে। হঠাৎ বাড়ির পেছনের দিকে হাসাহাসির শব্দ শুনে সাফার সেদিকে পা বাড়াল। সেখানে গিয়েই সাফারের মাথাটা গরম হয়ে গেল। চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সামনে। চন্দ্রার সাথে দুজন ছেলে দাঁড়ানো। ছেলেগুলো আমিরের কাজিন সম্পর্কে একটু আগেই আমির পরিচয় করিয়ে দিয়েছে। প্রায় সমবয়সী ওরা, তাই তাদের সাথেই দাঁড়িয়ে চন্দ্রা কথা বলছে, আর কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে। চন্দ্রার এই হাসিটা সাফারের মনে কাটার মতো বেঁধে গেল। এই মুহূর্তে সাফারের মন চাইছে চন্দ্রার চাপার হাতটিগুলো গুঁড়া গুঁড়া করে সিগারেট বানিয়ে দুয়ার সাথে বাতাসে উড়িয়ে দিতে। না, থাকবে না চাপা, না থাকবে হাসি, আর না জ্বলবে সাফারের কলিজা। হঠাৎ চন্দ্রার পিছনে সাফারকে দেখতে পেয়ে ছেলে দুটো ভয় পেয়ে গেল। আমিরের রিলেটিভ হওয়ার দরুন সাফার সম্পর্কে কিছুটা হলেও অবগত। চন্দ্রা কয়েকবার হাফ ছাড়লো, কিন্তু ছেলেগুলো আর পিছনে তাকালো না। চন্দ্রার মেজাজ গরম হয়ে গেল। এভাবে কথার মাঝখানে কেউ চলে যায়? ভাবতেই পিছনে ঘুরতে নিলে একটু জন্য সাফারের সাথে ধাক্কা খেতে নিজেকে বাঁচিয়ে নেয়। সামনে নিজের যমরাজ দাঁড়িয়ে আছে একটু আগের ঘটনায়। কারণ কি যা বোঝার বুঝে নিল চন্দ্রা। বিরক্ত আর রাগ দুটোই ভর করছে চন্দ্রার কোমল মনে। হুটহাট সাফারের দেখা পাওয়া চন্দ্রার একদম পছন্দ না। সাফারকে পাশ কাটিয়ে নিজেও কেটে পড়তে চাইল এই মুহূর্তে, কিন্তু সে আশায় ঘুরু বলে। সাফার চন্দ্রার হাত ধরে টেনে লোক লোক চোখের আড়াল নিয়ে গেল। দেয়ালের সাথে দাঁড় করিয়ে বিগ্র কণ্ঠে বলল, কি চলছিল এতক্ষণ? চন্দ্রা বলল, কোথায় কি চলছিল? চন্দ্রা ভয় পেয়ে গেল সাফারের হঠাৎ এমন আচরণে। সাফার বলল, ছেলেগুলো কি তোমার বয়ফ্রেন্ড হয়? এত হেসে দুলে কথা বলা কেন? চন্দ্রা বলল, এসব কি ধরনের কথাবার্তা? মুখ কিছুটা লাগাম রাখুন না হলে। সাফার বলল, না হলে ওয়ের? সাফার এবার চন্দ্রার একদম কাছে এসে দেয়ালের দুপাশে হাত রাখ। বলো না, বলো কি হোক? চন্দ্রা বলল, দেখুন, দূরত্ব বজায় রাখুন। আপনাকে না বলছি আমার থেকে দূরে থাকতে? সাফার বলল, থাকবো না। কি করবে বলো? চন্দ্রাকে চুপ থাকতে দেখে সাফার মুখটা কানের কাছে ফিচলে সরে বলল, তুমি কিছুই করতে পারবে না, শুধু কাকের মতো কেকে করে তোমার স্বভাব। বিয়ে বাড়িতে আসতে দিয়েছি বলে মনে করো না তুমি স্বাধীন, তাই উঠতে উঠতে এক একজনের কোলে গিয়ে বসে পড়বে। আমি কিন্তু লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে ফেলবো। আর এত হাসি আসে কোথা থেকে? একদম কিন্তু চাপা ভেঙে ফেলবো। আর একবার কারোর সাথে তো মাখামাখি দেখলে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।